This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে যে আপডেটের দিকে আমাদের নজর রাখতে হবে, মুম্বাইয়ের দিকে নজর রাখতে হবে। কেননা উৎসবের মরশুমে সেখানে কিন্তু একটা আতঙ্কের ছায়া। মুম্বাইয়ে মানব বোমা, বাণিজ্য নগরীতে সেখানে বড় সড় জঙ্গি হামলার ছক। আমাদের সঙ্গে রয়েছেন সিজার মন্ডল। আমি সিজারের কাছে চলে যাবো। সিজার, এটা একটা উৎসবের মরশুম, এই সময় প্রত্যেকেই বোধহয় উৎসব মুখরিত হয়ে থাকার কথা, কিন্তু তারই মধ্যে মুম্বাই জুড়ে এই হাই অ্যালার্ট। একদমই, কারণ মুম্বাইয়ের ট্রাফিক পুলিশের কাছে তাদের যে হেল্পলাইন নাম্বার, সেখানে একটি অজ্ঞাত পরিচয় সেন্ডারের পাঠানো একটা SMS এসছে, হোয়াটসঅ্যাপ মেসেজ এসছে, যেখানে বলা হচ্ছে যে 34 জন ব্যক্তি মানব বোমা হিসেবে মুম্বাইতে প্রবেশ করেছে এবং প্রায় 400 কেজি RDX তারা নিয়ে এসছে এবং বেশ কিছু গাড়িতে ইতিমধ্যেই সেই RDX কিন্তু ফিট করা হয়েছে বড়সড় নাশকতার জন্য এবং 14 থেকে 15 জন পাক ট্রেন টেররিস্ট তারাও ঢুকেছে। অর্থাৎ কোথাও 26/11 একটা পুনরাবৃত্তি, এই ধরনের একটা আশঙ্কা তৈরি হয়েছে এবং এই খবর পাওয়ার পরই কিন্তু মুম্বাই জুড়ে হাই অ্যালার্ট ঘোষণা করা হয়েছে। মুম্বাই পুলিশ এবং ভারতের বিভিন্ন যে গোয়েন্দা সংস্থা রয়েছে, ইন্টেল নিয়ে যারা কাজ করে, তারা এই সূত্র ধরে এগোনোর চেষ্টা করছে। এই গোটা ঘটনাটা যে তথ্য, সেই তথ্য কতটা সঠিক সেই নিয়ে এখনও সংশয় রয়েছে, কিন্তু তারপরও 26/11 ঘটনা থেকে শিক্ষা নিয়ে এই সামান্যতম যে সূত্র পাওয়া যাচ্ছে সেগুলোও কিন্তু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করছেন গোয়েন্দারা। তার কারণ 26/11 আগেও এই ধরনের একাধিক তথ্য এসেছিল, সেই সময় প্রপারলি সেগুলোকে ডিল করা হয়নি এবং তার ফলশ্রুতি আমরা দেখেছিলাম সেই নাশকতার ঘটনার মধ্যে দিয়ে। এবং সেই কারণে এই ঘটনাটা কেন করা হয়েছে, পরিকল্পিতভাবে এই ধরনের কোনো তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে কিনা এবং সেটাকে ছড়িয়ে দিয়ে অন্য কোনো পথে নাশকতার ছক হচ্ছে কিনা, সেইগুলোও কিন্তু দেখার। তার কারণ গত কয়েক মাস ধরে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর কাছে একের পর এক তথ্য আসছে যে পাক অধিকৃত কাশ্মীরে জেশ এবং লস্কর তারা কিন্তু আবার সক্রিয় হয়ে উঠছে। তারা ছোট ছোট মার্কাজ তৈরি করে আবার তারা টেরর লঞ্চিং ক্যাম্প তৈরি করছে, টেররিস্টদের প্রশিক্ষণ দিচ্ছে এবং ভারতে পাঠিয়ে নাশকতার ছক করছে। একেবারে সিজার, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত TV9 বাংলায়। দেখুন, একটা উৎসবের সময় মুম্বাইতে এই মুহূর্তে গণপতি উৎসবের জন্য মেতে থাকেন প্রত্যেকে, আর অপরদিকে আমাদের বাংলাতেও সেখানেও কিন্তু একটা উৎসব মুখরিত প্রত্যেকে, কিন্তু তারই মধ্যে এই যে বিষয়গুলো সামনে আসছে তা তো রীতিমতো একটা চিন্তার ভাঁজ কপালে ফেলছে সাধারণ মানুষকেও। দেখুন, কনভেনশনাল ওয়েতে পাকিস্তান বা পাকিস্তানের টেরর আউটফিটগুলো ভারতবর্ষে অ্যাটাক করার প্রবণতা খুব একটা ইদানিংকালে দেখাবে বলে আমার মনে হয় না। তাই জন্য আনকনভেনশনাল ওয়েতে এই ধরনের ঘটনা ঘটাবার প্রচেষ্টা অ্যাটলিস্ট করবে, এই ব্যাপারে আমি নিশ্চিত। সুতরাং এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যথেষ্ট প্রস্তুত আছে তার জন্য। তবে একটা কথা আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, সেটা হলো এখানে গভর্নমেন্ট প্রস্তুত আছে, ইন্টেলিজেন্স এজেন্সিসরা প্রস্তুত আছে, আমাদের বিভিন্ন ফোর্সেসরা প্রস্তুত আছে, যেটা একটা সত্যি কথা। কিন্তু আমরা যারা সিভিলিয়ান তাদেরও দায়িত্ব বোধ থাকাটা খুব প্রয়োজনীয় এবং তারাও যেন দায়িত্বপূর্ণভাবে প্রতিটা ছোট বড় ঘটনা যেটাই তাদের চোখে আসছে, যেটাই তাদের সন্দেহজনক মনে হচ্ছে, সেটা যেন তারা কর্তৃপক্ষকে ঠিক সময়ে জানান। কারণ সিভিল অ্যাটাক যে কোনো সময় নালিফাই করার বেসিক এবং মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে সিভিলিয়ানদের তার প্রতি রেসপন্সটা। যদি ঠিক সময় খবর ঠিক কর্তৃপক্ষের কাছে পৌঁছে যায়, যে কোনো অ্যাটাক নালিফাই করার ক্ষমতা ভারতীয় ফোর্সেসরা রাখে। ধন্যবাদ আপনাকে। আরো একবার জানাই আপনাদেরকে, মুম্বাইয়ে মানব বোমা, উৎসবের মরশুমে বাণিজ্য নগরীতে বড় সড় জঙ্গি হামলার ছক। হাই অ্যালার্ট জারি করলো মুম্বাই পুলিশ। গোয়েন্দা সূত্রের দাবি প্রায় 400 কেজি RDX নিয়ে মুম্বাইয়ে ঢুকে পড়েছে 14 জন জঙ্গি। দেখুন, প্রত্যেক জঙ্গির একটাই অস্ত্র, সবচেয়ে বড় অস্ত্র মানুষ মারার নয়। প্রত্যেক জঙ্গি সংগঠনের অথবা পাকিস্তানের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ভয়। এই ভয়টা ওরা বিক্রি করে, যে এই সময় যেখানে আনন্দ উৎসব মানুষ বেরিয়ে থাকবে, সেখানে যদি ভয় থাকে মানুষ বেরোবে না, ক্রয়ে বা যে বিক্রি বাণিজ্য তাতে হিট করবে। এবং আমরা প্রত্যেকে জানি মুম্বাই হচ্ছে স্টক ক্যাপিটাল, স্টক ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এখানে যদি আঘাত করতে পারে কিছুভাবেই, তাহলে নিশ্চিতভাবে পুরো ভারতের অর্থনীতি কোথাও না কোথাও চেপে যাবে। আমার মনে হয় এত বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। নিশ্চিতভাবে যখন মেসেজ এসছে, যতগুলো এজেন্সি আছে খুব ক্লোজলি মনিটর করছে, এটা ভয় দেখা যাচ্ছে, এটা বেশিটা ভয় সত্যি এর মধ্যে খুব কম। আবারও আমরা ব্রেক করছি।
ভিনদেশীর হাতে আধার, বারবার আধার জালিয়াতির খবর করেছে টিভি9 বাংলা। আরো একবার করছি, পানিটাঙ্কিতে গ্রেফতার ইন্দোনেশিয়ার মহিলা। ওই মহিলার গতিবিধিতে রহস্য ছিল দীর্ঘদিন। মুম্বাইয়ে ছিলেন ওই মহিলা। মুম্বাই থেকে বাগডোগরা হয়ে নেপাল যাওয়ার পথে গ্রেফতার। ধৃতের কাছে আধার ছাড়াও মিলেছে প্যান, এটিএম কার্ড। মুম্বাইয়ে এজেন্টকে দিয়ে জাল নথি বানান মহিলা। কিন্তু উদ্দেশ্য কি ছিল, কি প্ল্যান ছিল, এখনো পর্যন্ত কি তথ্য জানতে পারছি আমরা, সবটাই জানবো। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবেন। প্রসেনজিৎ, দেখো, যে মহিলা গ্রেপ্তার হয়েছেন তিনি ইন্দোনেশিয়ার নাগরিক, কিন্তু তার কাছে ভারতের নাগরিকদের মতন আধার কার্ড, এবং যে আধার কার্ড আসল আধার কার্ড যা তিনি তৈরি করেছিলেন মুম্বাইতে। তিনি দীর্ঘদিন ধরে মুম্বাইতে বসবাসও করছিলেন, পাসপোর্ট নিয়ে এসেছিলেন, তারপর অজানা কারণে মুম্বাই থেকে যান, এবং শুধু থেকে যাওয়াই নয়, টাকার বিনিময়ে সেখান থেকে ভারতীয় আধার কার্ড তিনি সংগ্রহ করেন। কি করে সংগ্রহ করেন সেটা রহস্য, এবং সেই আধার কার্ডকে ব্যবহার করেই কিন্তু তিনি প্যান কার্ডও তৈরি করেছিলেন, এবং সীমান্ত পেরিয়ে নেপালের মতো দেশে এর আগেও একাধিকবার যাতায়াত করেছেন। গতকাল বিকেলে তাকে যখন ইন্টারসেপ্ট করা হয়, প্রথমে কিন্তু তিনি তার সেই ভারতীয় আধার কার্ড এবং প্যান কার্ড দেখিয়ে বলেন তিনি ভারতীয় নাগরিক, কোনো কাজে তিনি নেপালের দিকে যাচ্ছেন। কিন্তু তার ব্যাগ তল্লাশি করতেই কিন্তু ইন্দোনেশিয়ায় তিনি যে নাগরিক সেই সংক্রান্ত একাধিক কাগজপত্র এসএসবির হাতে মিলে যায়। তারপরেই কিন্তু এসএসবি জেরা করতে শুরু করে। তখন তিনি জেরা স্বীকার করে নেন তিনি মুম্বাইতে এসে বসবাস করাকালেই টাকার বিনিময়ে আধার কার্ড তৈরি করেছেন, যা দেশের নিরাপত্তা সংক্রান্ত ক্ষেত্রের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন বিদেশি নাগরিক তিনি মুম্বাইতে এলেন এবং এটা যেমন ঠিক, কিন্তু প্রসেনজিৎ আসলে উদ্দেশ্য কি ছিল, কি কাজ করতে মহিলা, কোন চক্রের সঙ্গে জড়িত, এই ধরনের কোনো তথ্য কি আমরা পাচ্ছি? দেখো, সেই তথ্যগুলোই এই মুহূর্তে পুলিশ তদন্ত করে দেখছে। গতকাল বিকেলের পর রাত্রি নাগাদ পুলিশের কাছে তাকে হেফাজতে দেওয়া হয়। আজ সকালে তাকে আদালতে নিয়ে আসা হয়েছে। বিকেলে তাকে পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিতে পারে, এবং তারপরেই কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি স্পষ্ট হবে। তিনি মুম্বাইতে থাকছিলেন, সেখানে কেন আধার কার্ড তৈরি করলেন, কিভাবে আধার কার্ড তৈরি করলেন, কারা তাকে টাকার বিনিময়ে ভারতীয় আধার কার্ড তৈরি করে দিল, এই সমস্তটাই কিন্তু রহস্য। পুলিশ একাধিক ধারায় মামলা দায়ের করেছে। প্রসেনজিৎ নজর রাখো, আপাতত তোমাকে ধন্যবাদ।